हेलो फ्रेंड्स, वेलकम टू क्यूबी स्टडी। फ्रेंड्स, আপকামিং জিআরবিটি গ্রুপ সি এক্সামে ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্যাট ইজ ভারতের সংবিধান থেকে কুশন আসবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান পলিটির এমন একটি ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে অলমোস্ট এভরি গভর্নমেন্ট জব এক্সামে কুশন আসে। তাই তোমরা যদি এই টপিকটি একবার ভালো করে লার্ন করে নাও তাহলে কিন্তু এভরি গভর্নমেন্ট জব এক্সামে ইউজফুল হবে। টুডে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইম্পর্টেন্ট পার্টগুলি এবং আর্টিকেলগুলি ডিসকাস করব। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল 25টি পার্ট আছে এবং টোটাল 448টি আর্টিকেল আছে। এই 25টি পার্ট এবং 448টি আর্টিকেল তো আর এক্সামের আগে মনে রাখা সম্ভব নয়। তাই আমাদের ইম্পর্টেন্ট যেগুলি থেকে প্রায়ই এক্সামে কুশন আসে সেগুলি লার্ন করতে হবে। ইম্পর্টেন্ট পার্টগুলির মধ্যে প্রথম হচ্ছে পার্ট 1। পার্ট 1-এ কী আছে? ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত এক্সামে কোশ্চেন আসতে পারে। পার্ট 1 ইজ রিলেটেড টু, আনসার করতে হবে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। আর নেক্সট হচ্ছে পার্ট 2। পার্ট 2-এ কী আছে? সিটিজেনশিপ, যাকে আমরা বাংলায় নাগরিকতা বলি। আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত, অর্থাৎ সিটিজেনশিপ রিলেটেড আর্টিকেলগুলি পার্ট 2-এ আছে। আর সিটিজেনশিপ নেওয়া হয়েছিল ইউকে, দ্যাট ইজ ব্রিটেনের সংবিধান থেকে। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 3। পার্ট 3-এ ফান্ডামেন্টাল রাইটস আছে, আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত, যাকে আমরা বাংলায় মৌলিক অধিকার বলি। আর ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছিল ইউএসের সংবিধান থেকে। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট 4। পার্ট 4-এ কী আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, দ্যাট ইজ ডিপিএসপি, আর্টিকেল 36 থেকে 51 পর্যন্ত। ডিপিএসপি নেওয়া হয়েছিল আইরিসের সংবিধান থেকে, অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর নেক্সট পার্ট হচ্ছে পার্ট 4A। পার্ট 4-এর মধ্যে আছে ফান্ডামেন্টাল ডিউটিস, যাকে আমরা মৌলিক কর্তব্য বলি। আর্টিকেল হচ্ছে আর্টিকেল 51A। ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছিল ইউএসএসআর এর সংবিধান থেকে, এখন যাকে রাশিয়া বলা হয়। আর ফান্ডামেন্টাল ডিউটি আমাদের সংবিধানে পরে অ্যাড করা হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর 1976 হচ্ছে ইয়ার, 1976 সালে। নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দ্য ইউনিয়ন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার। পার্ট 5 হচ্ছে দ্য ইউনিয়ন, আর্টিকেল হচ্ছে 52 থেকে 151 পর্যন্ত, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে স্টার্ট হয়। নেক্সট হচ্ছে পার্ট 6 দ্য স্টেটস, অর্থাৎ রাজ্যগুলি। তো রাজ্যের আর্টিকেলগুলি আছে আর্টিকেল 152 থেকে 237 পর্যন্ত। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 8। পার্ট 7 লাগবে না, পার্ট 7কে রিপিল করা হয়েছে। দ্য ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলি, আর্টিকেল 239 থেকে 242 পর্যন্ত হচ্ছে ইউটি, পার্ট 8। আর পার্ট 9 হচ্ছে দ্য পঞ্চায়েতস। পার্ট 9-এ কী আছে? পঞ্চায়েতি রাজ সিস্টেম। তো মনে রাখতে লাগবে তোমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম রিলেটেড আর্টিকেল এবং পার্ট হচ্ছে 9, আর্টিকেল হচ্ছে 243 থেকে 243 পর্যন্ত। তারপর হচ্ছে পার্ট 15। পার্ট 15-এ কী আছে? ইলেকশন কমিশন। তো ইলেকশন কমিশন পার্ট হচ্ছে 15, আর্টিকেল হচ্ছে 324 থেকে 329 পর্যন্ত। ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটা, এক্সামে কোয়েশন আসে এই পার্ট থেকে। ইলেকশন কমিশন রিলেটেড পার্ট কোনটি? আনসার করতে হবে পার্ট 15। পার্ট 17 অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিলেটেড আর্টিকেল হচ্ছে পার্ট 17, আর্টিকেল 343 থেকে 351 পর্যন্ত। নেক্সট পার্ট হচ্ছে পার্ট 18। পার্ট 18-এ কী আছে? ইমার্জেন্সি প্রভিজনস। ইমার্জেন্সি প্রভিজনসের আর্টিকেলগুলি হচ্ছে আর্টিকেল 352 থেকে 360 পর্যন্ত। ইমার্জেন্সি প্রভিজনস খুবই ইম্পর্টেন্ট, এক্সামে কোয়েশন আসে। পার্ট 18 মনে রাখতে হবে, আর্টিকেল 352 থেকে 360। 352 হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, আর 356 হচ্ছে স্টেট ইমার্জেন্সি, যাকে রাষ্ট্রপতির শাসন বলা হয়। আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। লাস্ট পার্ট হচ্ছে
লাস্ট ইম্পর্টেন্ট পার্ট, লাস্ট পার্ট নয়, কারণ পার্ট তো আরও আছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পার্ট 20, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো সংবিধানের সংশোধন করা হয় পার্ট 20-র মাধ্যমে। আর্টিকেল হচ্ছে 368। তো মনে রাখতে হবে আর্টিকেল 368 হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন এবং পার্ট 20। এখন আমরা দেখব ইম্পর্টেন্ট আর্টিকেলগুলি। পার্ট 1 থেকে যে আর্টিকেলগুলি ইম্পর্টেন্ট সেগুলি হচ্ছে আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3। আর্টিকেল 1-এ ইন্ডিয়াকে ডিক্লেয়ার করা হয়েছে অ্যাজ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ রাজ্যগুলির সংঘ হিসাবে ভারতকে ঘোষণা করা হয়েছে আর্টিকেল 1-এ। আর্টিকেল 2-এর মাধ্যমে নিউ স্টেট গঠন করা হয়। আর্টিকেল 3-এর মাধ্যমে এক্সিস্টিং স্টেটগুলির এরিয়া এবং বাউন্ডারি চেঞ্জ করে নিউ স্টেট গঠন করা হয় এবং এক্সিস্টিং স্টেটগুলির নামও চেঞ্জ করা হয় আর্টিকেল 3-এর মাধ্যমে। আর্টিকেল 2 এবং 3-এর মধ্যে অনেকের কনফিউশন থাকতে পারে। আর্টিকেল 2-এর মাধ্যমে যে স্টেটগুলি গঠন করা হবে সেগুলি এক্সিস্টিং ইন্ডিয়ার বাউন্ডারির বাইরে গঠন করা হবে। সাপোজ ইন্ডিয়ান ওশেনে একটি আইসল্যান্ড ডিসকভার করা হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেই আইসল্যান্ডকে স্টেট ডিক্লেয়ার করেছে, তো সেটা আর্টিকেল 2-এর মাধ্যমে স্টেট ডিক্লেয়ার করা হবে। যখন ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যেই কোনো স্টেটের বাউন্ডারিকে চেঞ্জ করে, সাপোজ সেই স্টেটকে স্প্লিট করে দুটা স্টেট গঠন করা হয়েছে, তখন আর্টিকেল 3-এর মাধ্যমে সেই দুটি স্টেট ফরমেশন করা হবে। আর্টিকেল 14 হচ্ছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান, এটাই আর্টিকেল 14-এ বলা হয়েছে। আর্টিকেল 15-এ কী বলা হয়েছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অর প্লেস অফ বার্থ। অর্থাৎ রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স বলতে এখানে জেন্ডার বোঝানো হয়েছে। জেন্ডার অথবা জন্মের স্থানের ভিত্তিতে ভেদাভেদ করা যাবে না, এটাই আর্টিকেল 15-এ বলা হয়েছে। সংক্ষেপে CSP মনে রাখতে পারবে তোমরা। আর্টিকেল 16-এ বলা হয়েছে ইকুয়ালিটি ইন কেস অফ পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি সবাইকে দেওয়া হবে, এটাই আর্টিকেল 16-এ বলা হয়েছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 17, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অর্থাৎ সমাজ থেকে অস্পৃশ্যতাকে দূর করা হয়েছে আর্টিকেল 17-এর মাধ্যমে। আর্টিকেল 18-এর মাধ্যমে কী করা হয়েছে? অ্যাবলিশন অফ টাইটেলস, অর্থাৎ নামের আগে টাইটেলকে বাদ দেওয়া হয়েছে আর্টিকেল 18-এর মাধ্যমে। সাপোজ সচিন তেন্ডুলকর ভারতরত্ন অ্যাওয়ার্ডি, তো তিনি নামের আগে ভারতরত্ন ইউজ করতে পারবে না, এটাই আর্টিকেল 18-এর মধ্যে বলা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটগুলি খুবই ইম্পর্ট্যান্ট, প্রায়ই এক্সামে ফান্ডামেন্টাল রাইট থেকে কোয়েশন থাকে, তাই তোমরা ফান্ডামেন্টাল রাইটগুলি ভালো করে লার্ন করবে। আর্টিকেল 20-তে বলা হয়েছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন ফর অফেন্সেস, অর্থাৎ ক্রাইমের জন্য পানিশমেন্ট, একটি ক্রাইমের জন্য ডাবল পানিশমেন্ট দেওয়া যাবে না, অর্থাৎ ডাবল পানিশমেন্টকে প্রোটেকশন করে আর্টিকেল 20-র মাধ্যমে। আর্টিকেল 21-এ বলা হয়েছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবারিটি, অর্থাৎ রাইট টু লাইফ হচ্ছে আর্টিকেল 21-এ, বেঁচে থাকার অধিকার যাকে বলা হয়। আর্টিকেল 20 এবং 21 এমন দুটি আর্টিকেল ইমার্জেন্সির সময়ও সেগুলি প্রযোজ্য থাকে, অর্থাৎ এগুলি বাতিল করা হয় না ইমার্জেন্সির সময়। অন্যান্য যে ফান্ডামেন্টাল রাইটগুলো ইমার্জেন্সির সময় বাতিল অর্থাৎ নাল ঘোষণা করা হয়। আর্টিকেল 21A হচ্ছে রাইট টু এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ রাইট টু এডুকেশন হচ্ছে আর্টিকেল 21A। 14 ইয়ার্স পর্যন্ত সকলেরই অধিকার আছে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন পাওয়ার, এটাই আর্টিকেল 21-এ বলা হয়েছে। আর্টিকেল 22-তে কী বলা হয়েছে? প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস, অর্থাৎ অ্যারেস্ট এবং ডিটেনশন এর ক্ষেত্রে প্রোটেকশন দেওয়া হয় আর্টিকেল 22-এর মাধ্যমে। 13 কেসেস, সবগুলি কেসে না, 13 কেসেস এখানে বলা হয়েছে। আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 কি? আর্টিকেল 23-তে হচ্ছে ফোর্সড লেবার এবং হিউম্যান ট্রাফিকিং। আর্টিকেল 24-এ হচ্ছে চাইল্ড লেবার। তো তোমরা মনে রাখবে এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে যে অধিকারগুলি এগুলি হচ্ছে 23 এবং 24। আর্টিকেল 25 to 28 হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর্টিকেল 25-এ বলা হয়েছে ফ্রিডম অফ কনসায়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজন, অর্থাৎ তুমি যে কোনো ধর্মের পালন করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, এটাই আর্টিকেল 25-এ বলা হয়েছে। দ্যাট ইজ ইন্ডিয়া ইজ সিকিউলার।
আর্টিকেল 29 এবং আর্টিকেল 30 খুবই ইম্পর্টেন্ট। এ দুটো আর্টিকেল মাইনরিটি রিলেটেড আর্টিকেল। আর্টিকেল 29-এর মাধ্যমে মাইনরিটিদের ইন্টারেস্টকে প্রোটেকশন করা হয়। আর্টিকেল 30-র মাধ্যমে মাইনরিটিরা নিজস্ব এডুকেশনাল ইনস্টিটিউশন এস্টাবলিশ অর্থাৎ গঠন করতে পারে। আমাদের দেশে মুসলমানরা মাইনরিটি, তারা মাদ্রাসা ওপেন করে কোন আর্টিকেলের মাধ্যমে? তারা মাদ্রাসা ওপেন করে আর্টিকেল 30-র মাধ্যমে। আর্টিকেল 32-তে কী বলা হয়েছে? রিমেডিস ফর এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটে যদি ভায়োলেশন হয় তাহলে তুমি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে, এটাই আর্টিকেল 32-এ বলা হয়েছে। সুপ্রিম কোর্ট ক্যান ইস্যু রিটস, অর্থাৎ সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-এর মাধ্যমে রিট ইস্যু করতে পারবে। আর্টিকেল 40-এ কী বলা হয়েছে? অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, অর্থাৎ ভিলেজ পঞ্চায়েতের গঠন করা হয় আর্টিকেল 40-এর মাধ্যমে। আর্টিকেল 44-এ কী বলা হয়েছে? ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড রিলেটেড, অ্যাপ্লিকেবল ইন গোয়া অনলি, শুধু এটা গোয়া রাজ্যে অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে আর্টিকেল 45, প্রভিজন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন, অর্থাৎ শিশুদের ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের প্রভিজন হচ্ছে আর্টিকেল 45-এ। আর্টিকেল 48-এ কী আছে? অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি, অর্থাৎ এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রির গঠন করা হয় আর্টিকেল 48-এর মাধ্যমে। আর্টিকেল 49-এ বলা হয়েছে প্রোটেকশন অফ মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাচারাল ইম্পর্টেন্স, অর্থাৎ আমাদের দেশে যে ইম্পর্টেন্ট মনুমেন্টগুলি আছে এবং প্লেসগুলি আছে সেগুলিকে প্রোটেকশন করা হয় আর্টিকেল 49-এর মাধ্যমে। আর্টিকেল 50-তে বলা হয়েছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, অর্থাৎ জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করা হয়েছে আর্টিকেল 50-র মাধ্যমে। আর্টিকেল 51-এ কী বলা হয়েছে? প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আর্টিকেল 51-এর মাধ্যমে ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটিকে প্রমোশন করা হয়। আর্টিকেল 51-এ হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, এটা অলরেডি আমি ডিসকাস করেছি যখন পার্ট 4-এ ডিসকাস করেছিলাম। তো এই আর্টিকেলে ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976 সালে। বর্তমানে 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে এবং এটা নেওয়া হয়েছিল ইউএসএসআর এর সংবিধান থেকে। আর্টিকেল 52 হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিলেটেড আর্টিকেল 52। আর্টিকেল 52-তে বলা হয়েছে ভারতে একজন প্রেসিডেন্ট থাকবে। আর্টিকেল 54 হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের ইলেকশন সম্বন্ধীয় আর্টিকেল হচ্ছে আর্টিকেল 54। আর্টিকেল 58 হচ্ছে কোয়ালিফিকেশন ফর ইলেকশন অ্যাজ প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের ইলেকশনের জন্য যে কোয়ালিফিকেশন প্রয়োজন এটা সম্বন্ধে দেওয়া আছে আর্টিকেল 58-এ। আর্টিকেল 60-তে কী আছে? ওথ অর অ্যাফার্মেশন বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্টের মাধ্যমে ওথ অর্থাৎ শপথ নেওয়া, এটাই আর্টিকেল 60-তে বলা হয়েছে। আর্টিকেল 61-এ কি দেওয়া আছে? প্রসিডিউর ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধীয় প্রসিডিউর দেওয়া আছে আর্টিকেল 61-এর মধ্যে। ইমপিচমেন্ট বলতে রাষ্ট্রপতিকে রিমুভ করার কথা এখানে বলা হয়েছে। তো রাষ্ট্রপতিকে রিমুভ করার প্রসিডিউর আর্টিকেল 61-এর মধ্যে দেওয়া আছে। আর্টিকেল 72-র মধ্যে কি দেওয়া আছে? আর্টিকেল 72-এর মধ্যে দেওয়া আছে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু গ্রান্ট পার্ডনস, অর্থাৎ আর্টিকেল 72-এ প্রেসিডেন্টকে স্পেশাল পাওয়ার দেওয়া আছে ক্ষমা করার। আর্টিকেল 63 হচ্ছে ভাইস প্রেসিডেন্ট রিলেটেড আর্টিকেল। আর্টিকেল 74 হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স টু আইড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট। আর্টিকেল 74 হচ্ছে মন্ত্রী পরিষদের কথা এখানে বলা হয়েছে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করার জন্য যে মন্ত্রী পরিষদের প্রয়োজন, এটাই আর্টিকেল 74-এ বলা হয়েছে। আর্টিকেল 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল ফর ইন্ডিয়া, ভারতের অ্যাটর্নি জেনারেল হচ্ছে আর্টিকেল 76-এ। আর্টিকেল 79-এ কি? পার্লামেন্ট অর্থাৎ সংসদ। আর্টিকেল 79 স্পেসিফাই করে পার্লামেন্টকে এবং
আর্টিকেল 80 স্পেসিফাই করে রাজ্যসভাকে, আর্টিকেল 81 স্পেসিফাই করে লোকসভাকে, অর্থাৎ হাউস অফ দ্য পিপল। আর্টিকেল 110-এ মানি বিলের ডেফিনেশন, তারপর আর্টিকেল 111-তে অ্যাসেন্ট টু বিলস, তারপর আর্টিকেল 112-তে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যাকে আমরা বাজেট বলি। তারপর হচ্ছে আর্টিকেল 124 এস্টাবলিশমেন্ট অ্যান্ড কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের গঠন হচ্ছে আর্টিকেল 124-এ। তাহলে হাইকোর্টের গঠন কোন আর্টিকেলে হবে? আমরা যদি এখানে 1 আর 2-কে এক্সচেঞ্জ করি, ইন্টারচেঞ্জ করি, প্রথম 2 এবং সেকেন্ডে 1 নেই, তাহলে কি হবে? 214। তো আর্টিকেল 214-এ কি আছে? হাইকোর্ট। তো হাইকোর্টের কনস্টিটিউশন হয়ে যাবে আর্টিকেল 214। আর্টিকেল 148-এ কি আছে? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, অর্থাৎ কেগ। বর্তমানে গিরিশ চন্দ্র মুর্মু হচ্ছেন কেগ। আর্টিকেল 153 গভর্নর্স অফ স্টেটস, অর্থাৎ রাজ্যগুলিতে গভর্নর থাকবে, এটাই আর্টিকেল 53-তে বলা হয়েছে। আর্টিকেল 155 অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর, অর্থাৎ গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট কে করবে? প্রেসিডেন্ট করবে, এটা বলা হয়েছে আর্টিকেল 155-তে। আর্টিকেল 165-তে কী বলা হয়েছে? অ্যাডভোকেট জেনারেল ফর দ্য স্টেট। আর স্টেটের জন্য অ্যাডভোকেট জেনারেল থাকবে, আর্টিকেল 165-তে বলা হয়েছে। স্টেটের হাইয়েস্ট ল অফিসার হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। 169 হচ্ছে অ্যাবলিশন অর ক্রিয়েশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন স্টেটস, অর্থাৎ রাজ্যগুলিতে বিধান পরিষদের গঠন এবং অ্যাবলিশন অর্থাৎ রিমুভ, এটা আর্টিকেল 169-এর মাধ্যমে করা হয়। 214 আমি বলেছি স্টেটের জন্য হাইকোর্ট। 226 হচ্ছে হাইকোর্টের যে পাওয়ার থাকে রিট ইস্যু করা, এটাই বলা হয়েছে পাওয়ার অফ হাইকোর্টস টু ইস্যু চার্টেন রিটস। পঞ্চায়েতি রাজ সিস্টেম 243 মনে রাখবে, আর ডেফিনেশন দেওয়া আছে পিআরএসের। তারপর আর্টিকেল 324 ইলেকশন কমিশন। আর্টিকেল 352 হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, এবং আর্টিকেল 356 হচ্ছে স্টেট ইমার্জেন্সি, যাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলি। তারপর হচ্ছে আর্টিকেল 360 ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, সংক্ষেপে এনএসএফ। 352 হচ্ছে ন্যাশনাল, অর্থাৎ 352-র সাথে যদি আমরা 4 যোগ করি কত হবে? 356। 356 হচ্ছে স্টেট ইমার্জেন্সি। 356-র সাথে যদি 4 যোগ করি তাহলে কত হবে? 360। আর 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। আর্টিকেল 368 পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিউর দেয়ারফর, অর্থাৎ কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার যে প্রসিডিউর আর্টিকেল 368-এ দেওয়া আছে। খুব ইম্পর্ট্যান্ট আর্টিকেল, আর্টিকেল 368। তো ফ্রেন্ডস, এই ছিল সবগুলি ইম্পর্ট্যান্ট আর্টিকেল যেগুলি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্ট্যান্ট। আই থিঙ্ক ভিডিওটি তোমাদের এক্সামে হেল্পফুল হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ফ্রেন্ডস, যারা জিআরবিটি গ্রুপ সি এক্সামের জন্য স্টাডি মেটেরিয়াল বাই করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বাই করার। অনলি 600 টাকায় কমপ্লিট স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। তো তোমরা বাই করে নিও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস এভরিওয়ান।